মুক্তিযোদ্ধা তালিকা ঘিরে একের পর এক বিস্ফোরক ঘটনা। ভুয়া বাতিলের আবেদন করে নিজেই তালিকা থেকে বাদ আলতাফ হোসেন। হত্যা মামলার আসামি হয়ে উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক পদে বিতর্কিত নিয়োগ। ভুয়া মুক্তিযোদ্ধাদের সুবিধা ফেরত আনার কঠোর ঘোষণা মন্ত্রীর। আর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৯০,০০০-এর বেশি সরকারি কর্মচারী এখন চূড়ান্ত যাচাইয়ের আতঙ্কে। ইতিহাস, সম্মান, অর্থ এবং ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অস্থির পরিস্থিতি। প্রশ্ন একটাই, শুদ্ধি অভিযান নাকি নতুন সংকট? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঘটনাটি এখন স্থানীয় সীমানা ছাড়িয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে। যে ব্যক্তি ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছিলেন, শেষ পর্যন্ত তিনিই নিজে বাতিলের তালিকায়। আলতাফ হোসেন, বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার, এখন নিজ পরিচয় নিয়েই লড়াইয়ের মুখে। ঘটনার সূত্রপাত আওয়ামী লীগ সরকার পতনের পর। আলতাফ হোসেন জামুকায় অভিযোগ দেন, বহু নাম তালিকায় অনিয়মের মাধ্যমে ঢুকেছে। তার অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁয়ে গণশুনানি হয়। জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনের নেতৃত্বে প্রতিনিধি দল নথিপত্র, সাক্ষ্য ও স্থানীয় মতামত যাচাই করে। সেই শুনানির ফলেই সুপারিশ আসে ৫১ জনের নাম বাতিল। পরে জাতীয়ভাবে ৭৮ জনকে বাতিল করে প্রজ্ঞাপন জারি হয়, যেখানে আলতাফের নাম ৫৪ নম্বরে। এখানেই তৈরি হয় উত্তেজনা। আলতাফ দাবি করছেন, তিনি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত এবং যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলার কারণেই ক্ষিপ্ত হয়ে তাকে বাদ দেওয়া হয়েছে বলে তার বক্তব্য। অন্যদিকে প্রশাসন বলছে, সিদ্ধান্ত হয়েছে যাচাই বাছাইয়ের ভিত্তিতে। এই ঘটনার গভীরে আছে আরও বড় প্রশ্ন। মুক্তিযোদ্ধা তালিকা শুধু প্রশাসনিক নথি নয়, এটি সম্মান, পরিচয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়। তাই বাতিল মানে শুধু ভাতা হারানো নয়, সামাজিক মর্যাদার বড় আঘাত। সোনারগাঁয়ে একসঙ্গে ৫১ জনের নাম বাদ পড়া ইঙ্গিত দেয়, দীর্ঘদিন ধরে তালিকা নিয়ে বিতর্ক ছিল। এখন আসল পরীক্ষা হল স্বচ্ছতা। গণশুনানি হয়েছে, প্রেস ব্রিফিং হয়েছে, কিন্তু প্রমাণপত্র কতটা নিরপেক্ষভাবে মূল্যায়িত হয়েছে সেটিই জনাস্থার মূল জায়গা। আলতাফ যদি পুনর্বিবেচনার আবেদন করেন, তাহলে আইনি প্রক্রিয়ায় সত্য আরও পরিষ্কার হবে। শেষ পর্যন্ত এই ঘটনা একটাই বার্তা দেয়, যাচাই প্রক্রিয়া এখন কঠোর। তবে সেই কঠোরতা যেন ন্যায়বিচারের ভিত্তিতে হয়। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তিগত লড়াই নয়, এটি জাতির সম্মান। আর সেই সম্মান রক্ষায় প্রয়োজন স্বচ্ছতা, প্রমাণ ও নিরপেক্ষ সিদ্ধান্ত। গোপালগঞ্জের কোটালীপাড়ায় যে খবরটি সামনে এসেছে, তা শুধু একটি কমিটি গঠনের বিষয় নয়, এটি ইতিহাস, ন্যায়বিচার আর নৈতিকতার প্রশ্নকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে। বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি আবুল কালাম দারিয়াকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক করা হয়েছে, এমন অভিযোগ ছড়িয়ে পড়তেই মুক্তিযোদ্ধাদের একটি অংশে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পেছনে রয়েছে ১৯৭৩ সালের ১০ মার্চের সেই রক্তাক্ত দিন। অভিযোগ অনুযায়ী জনসভা শেষে নৌকায় ফেরার পথে কমলেশ বেদগ্যসহ ৪ জনকে হত্যা করা হয়। পরদিন মামলা হয়, যেখানে একাধিক ব্যক্তির নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়। দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি, মামলাটি এখনও দ্রুত বিচার আদালতে বিচারাধীন। অধিকাংশ আসামি মৃত্যুবরণ করেছেন, জীবিত রয়েছেন কয়েকজন, তাদের মধ্যে আবুল কালাম দারিয়াও আছেন। এখন প্রশ্ন উঠছে, বিচারাধীন একটি হত্যা মামলার আসামিকে কি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক করা উচিত? আইনের দৃষ্টিতে তিনি দোষী সাব্যস্ত নন, আদালতের রায় না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত মাত্র। কিন্তু নৈতিকতার জায়গা থেকে বিষয়টি সংবেদনশীল। কারণ এখানে শুধু প্রশাসনিক পদ নয়, মুক্তিযুদ্ধের মর্যাদা ও স্মৃতির প্রতিনিধিত্ব জড়িত। নিহত কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এমন সিদ্ধান্ত লজ্জাজনক। অন্যদিকে আবুল কালাম দারিয়া দাবি করছেন, তিনি নির্দোষ এবং রাজনৈতিক শত্রুতার কারণে আসামি করা হয়েছিল। তিনি আরও বলছেন, কমিটি গঠনের সদস্যদের মতামত ছিল। জেলা পর্যায়ের নেতাও স্বীকার করেছেন, আহ্বায়ক যে হত্যা মামলার আসামি, এ তথ্য তার জানা ছিল না। এখানেই প্রশ্ন ওঠে, যাচাই বাছাই কতটা হয়েছিল? একটি সংবেদনশীল পদে কাউকে বসানোর আগে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা আছে কিনা, তা জানা কি দায়িত্বের অংশ নয়? এই ঘটনা দেখিয়ে দেয়, মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও সতর্কতা কতটা জরুরি। আইনি প্রক্রিয়া চলুক আদালতে, কিন্তু জনমতের আদালতও সমান গুরুত্বপূর্ণ। কারণ মুক্তিযুদ্ধের নামের সঙ্গে জড়িয়ে আছে জাতির আবেগ।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত যাই হোক, একটি বিষয় পরিষ্কার, এমন বিতর্ক মুক্তিযোদ্ধাদের ঐক্য ও সম্মানকে আঘাত করতে পারে। তাই প্রয়োজন খোলামেলা আলোচনা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং সর্বোপরি ন্যায় বিচারের প্রতি আস্থা। ইতিহাসের ভার বহন করে এমন কোনো পথ যেন নতুন করে প্রশ্নের জন্ম না দেয়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য একসঙ্গে দুইটি বড় বার্তা দিয়েছে, একদিকে কঠোরতা, অন্যদিকে কল্যাণ। ভুয়া মুক্তিযোদ্ধাদের অন্যায়ভাবে নেওয়া আর্থিক সুবিধা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে, এই ঘোষণা সরাসরি একটি শক্ত অবস্থান। একই সঙ্গে জুলাই গণআন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা, ভাতা, কর্মসংস্থান ও শিক্ষা সহায়তার পরিকল্পনা দেখাচ্ছে মানবিক দিকটিও সমান গুরুত্ব পাচ্ছে। মন্ত্রী বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ১ লাখ, যা পরে বেড়ে ২.৫ লাখে দাঁড়িয়েছে। এই অস্বাভাবিক বৃদ্ধি প্রশ্ন তুলেছে, কোথায়, কিভাবে তালিকা ফুলে ফেঁপে উঠল। ইতিমধ্যে ৩০০ ভুয়া নাম বাদ দেওয়া হয়েছে, ১৬ জন সাবেক সচিবের ভাতা বাতিল হয়েছে, অর্থাৎ অভিযান প্রতীকী নয়, বাস্তব। এখন বড় প্রশ্ন, যারা বছরের পর বছর ভাতা নিয়েছেন, তাদের কাছ থেকে অর্থ ফেরত আনা কতটা সম্ভব? আইনি প্রক্রিয়া, প্রমাণ, আর্থিক সক্ষমতা, সব মিলিয়ে এটি হবে কঠিন, কিন্তু রাষ্ট্র বার্তা দিতে চাইছে, অপব্যবহার আর চলবে না। অন্যদিকে জুলাই গণআন্দোলনের শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, গুরুতর আহতদের মাসিক ২০,০০০ টাকা, অন্যান্যদের শ্রেণীভেদে ভাতা, এগুলো শুধু সহানুভূতি নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি। জুলাই গণঅভ্যুত্থান পরিদপ্তর গঠন করে সরকার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাচ্ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো শহীদ সন্তান যেন শিক্ষাবঞ্চিত না হয়। ঝরে পড়া শিক্ষার্থীদের ফের স্কুলে আনার উদ্যোগ এবং কর্মক্ষমতা হারানোদের ক্ষুদ্র ব্যবসার সুযোগ, এগুলো দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ইঙ্গিত। এই পুরো চিত্রে একদিকে আছে অতীতের তালিকা, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান, অন্যদিকে বর্তমানের শহীদ ও আহতদের প্রতি দায়বদ্ধতা। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা হবে স্বচ্ছতা। ভুয়া শনাক্তের প্রক্রিয়া যদি নিরপেক্ষ না হয়, বিতর্ক তৈরি হবে। আবার সহায়তার বণ্টনে যদি বৈষম্য হয়, আস্থা নষ্ট হবে। সব মিলিয়ে সরকার এক কঠিন ভারসাম্যের পথে হাঁটছে, ইতিহাসের সম্মান রক্ষা এবং বর্তমানের ত্যাগ স্বীকারকারীদের পাশে দাঁড়ানো। এখন দেখার বিষয়, ঘোষণাগুলো কত দ্রুত ও কতটা স্বচ্ছভাবে বাস্তবায়ন হয়। কারণ মুক্তিযুদ্ধের নামের সঙ্গে জড়িত প্রতিটি সিদ্ধান্তই শুধু প্রশাসনিক নয়, এটি জাতির আবেগের প্রশ্ন। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৯০,০০০-এর বেশি সরকারি কর্মচারীর জীবনে এখন অনিশ্চয়তার ছায়া। নিয়োগপত্র হাতে পাওয়ার পর যারা ভেবেছিলেন সংগ্রামের ইতি টেনেছেন, তারাই আজ আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ শুরু হয়েছে বর্ষর যাচাই বাছাই। প্রথম ধাপ শেষ হলেও চূড়ান্ত পর্ব এখনও চলমান, আর সেখানেই বেরিয়ে আসছে তথ্যের গরমিল, অনুপস্থিত কাগজপত্র, অসঙ্গত গেজেট নম্বর। সরকারি হিসাব বলছে প্রায় ৬৮% যাচাই সম্পন্ন হয়েছে। কিন্তু ১০% বেশি তথ্যে ঘাটতি বা অসঙ্গতি। ২০টি মন্ত্রণালয়ে শতাধিক কর্মীর পূর্ণাঙ্গ তথ্য নেই, কারো নথিতে মিলছে না সনদ, কারো ক্ষেত্রে গেজেট নম্বর প্রশ্নবিদ্ধ। কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর ধীরগতি, কোথাও তথ্য আদান প্রদানে গড়িমসি, পুরো প্রক্রিয়াকে আরও দীর্ঘ করছে। ১.৫ বছর পেরিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় অনিশ্চয়তা ঘনীভূত। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল, যদি কারো পিতামাতা বা পূর্বপুরুষের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয়, তাহলে সংশ্লিষ্ট কোটায় পাওয়া চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। অর্থাৎ ব্যক্তি নিজে দোষী না হলেও কাগজপত্রের অসঙ্গতি তার কর্মজীবনে বড় ধাক্কা দিতে পারে। আবার যারা ইচ্ছাকৃতভাবে ভুয়া সনদ ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা আসতে পারে, এমন ইঙ্গিত মিলছে। এখন প্রশ্ন একটাই, যাচাই কতটা দ্রুত ও কতটা নিরপেক্ষভাবে শেষ হবে। কারণ দীর্ঘসূত্রতা যেমন আতঙ্ক বাড়াচ্ছে, তেমনি স্বচ্ছতা না থাকলে নতুন বিতর্ক জন্ম নিতে পারে। মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা আর নিরীহ চাকরিজীবীদের ভবিষ্যৎ, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে একটি কঠিন প্রশাসনিক পরীক্ষা। ফল যাই হোক, সিদ্ধান্ত হতে হবে তথ্যভিত্তিক, ন্যায়সঙ্গত এবং সময়োপযোগী, নইলে এই অনিশ্চয়তা আরও গভীর সংকটে রূপ নিতে পারে।